নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম শুরু করছি। কিন্তু শুরু করবার আগে একটা অত্যন্ত ফিল গুড হচ্ছে বর্তমানে যেভাবে আমরা সবাই একসঙ্গে দুর্নীতি, অপসংস্কৃতি, দুরাচার, ব্যভিচারের বিরুদ্ধে সবাই আমরা লড়াই করছি। ইভেন নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি। আমি কেন আজকে এই কথা বললাম, তার কারণ দীর্ঘদিন ধরে এই আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা নানানভাবে মিসগাইডেড হয়ে এসছে, নানানভাবে মিসলিড হয়ে এসছে। যে যেমন খুশিভাবে নিজেকে সামনে নিয়ে এসছেন, সামনে প্রচার করেছেন। এখন আজকে যে বেসিক বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা অথেন্টিক আয়ুর্বেদ চিকিৎসা পাচ্ছেন কিনা সেটা একটা দেখার কিন্তু বিষয়। আপনাদের এটা ভাবতে হবে এবং নিজেদের চর্মচক্ষু খুলে আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে যে কেউ কোনোভাবে আপনাদেরকে মিসলিড করছে কিনা। কারণ শুধুমাত্র একটা ব্যানার পোস্টার থাকলে আর একটা চেম্বার থাকলেই সেটা আয়ুর্বেদের চিকিৎসালয় হয়ে যে ওঠে না, তার প্রমাণের আগে বহুবার মানুষ পেয়েছেন। তাই আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম করতে বসে আপনাদেরকে একটাই অনুরোধ করব যে সঠিক আয়ুর্বেদ চিকিৎসা যদি আপনি পেতে চান এবং ডেডিকেটেড রেনাউন চিকিৎসকদের যদি আপনারা সাজেশন পেতে চান, তাহলে এই প্রোগ্রামটা আমাদের সঙ্গে থেকে আপনাদেরকে দেখতে হবে। 365 দিন, বছরের সব দিন আমরা এই অনুষ্ঠান একই সময়ে একই চ্যানেলে করে থাকি। আজকে ঠিক তেমনিভাবেই আরেকটি অনুষ্ঠান যেখানে আপনাদের ফোন করার অপশান থাকছে। আপনারা ফোন করবেন, আপনাদের সমস্যার কথা শুনবো। কিন্তু একটা টপিক তো আমরা ঠিক করে নিয়ে প্রোগ্রাম শুরু করি, সেটা হচ্ছে আজকে অ্যাঙ্কাইলোসিস। এই অ্যাঙ্কাইলোসিসের সাথে অ্যাঙ্কাইলোজিং শব্দটা আপনারা বহুবার শুনেছেন, যার সঙ্গে স্পন্ডিওলাইটিসের নানান সম্পর্কের কথা আপনারা আগে পড়েছেন বা জেনেছেন বা দেখেছেন বা শুনেছেন। এখন আজকে আমার বিষয় হলো হচ্ছে, যেহেতু অ্যাঙ্কাইলোসিস হচ্ছে আজকের সাবজেক্ট, আর আমার সঙ্গে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য রয়েছেন এনবিপির তরফে। তো আমার এটাই জিজ্ঞেস করা যে অ্যাঙ্কাইলোসিসটা হচ্ছে কি, মানুষের কাছে আগে পরিষ্কার হওয়া দরকার, ধারণা আগে স্বচ্ছ হওয়া দরকার যে অ্যাঙ্কাইলোসিস আমি কখন বলবো, আমার অ্যাঙ্কাইলোসিস কি সমস্যা তৈরি করতে পারে আমাদের শরীরে, আমাদের দেহে, সেটা আগে আমরা জানি। আসুন, আর সঙ্গে আপনারা ফোনের জন্য প্রস্তুত হন, ফোনও করবেন। স্বাগত জানাবো ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। অ্যাঙ্কাইলোসিস এটি একটি কন্ডিশন। এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস, আমরা হয়তো অনেকেই তার নাম শুনেছি বা তার ভয়াবহতাটা কতটা, যে এটা হলে আপনার কি সমস্যা হতে পারে বা তার জন্য আপনার কি হতে পারে। এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এটার শুরুয়াত হচ্ছে অ্যাঙ্কাইলোসিস, মানে অ্যাঙ্কাইলোসিস লিড টু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোসিস মানে আমাদের যে হাড়গুলো রয়েছে, স্পেশালি আমি যদি বলি আমাদের যে ভার্টিব্রা, মানে আমাদের যে শিরদাঁড়ার যে হাড়গুলো রয়েছে, যে ছোট ছোট হাড়গুলো রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ শিরদাঁড়াটা তৈরি, ওই হাড়গুলোর মধ্যে একটা স্টিফনেস চলে আসে, মানে জড়তা চলে আসে। এর মাঝখানে যে ফ্লুইডটা, সেই ফ্লুইডটা শুকিয়ে গিয়ে আপনার হাড় সম্পূর্ণ এরকম এক জায়গায় দাঁড়িয়ে যায়। আপনি মুভমেন্ট করতে পারবেন না, আপনি ঘাড় ঘুরিয়ে দেখা বা কোমর ঘোরানো বা আপনার একটু ব্যান্ড হওয়া, এগুলো আপনি করতে পারবেন না। এই যে সমস্যাটা, এটাকে আমরা অ্যাঙ্কাইলোসিস বলছি। যে প্রসিজারটা, এটাকে অ্যাঙ্কাইলোসিস বলা হয়। এবার এটা যে শুধুমাত্র আপনার শিরদাঁড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই অ্যাঙ্কাইলোসিস আপনার হাঁটুতে হতে পারে, আপনার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, মানে আমাদের এই যে এই জায়গাটা, আমাদের ফেসের এই জায়গাটা লক জ যেখানে হয়ে যায়, এখানেও আপনার হতে পারে। বা আপনার যে কোনো জয়েন্ট, আপনার শোল্ডার জয়েন্ট, আপনার এই এলবো জয়েন্ট, এই প্রত্যেকটা জয়েন্টের মধ্যে যেখানে একটার সাথে আরেকটা হাড় যুক্ত রয়েছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার অ্যাঙ্কাইলোসিস হতে পারে। মানে দুটো হাড়ের মাঝখানে যে আপনার ফ্লুইড বা লিকুইড রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে, আর সেখান থেকে আপনার পুরো হাড় দুটো একটা একটার সাথে স্টিফ হয়ে যাচ্ছে, এক জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই যে প্রসিজারটা, যে শুরুয়াতটা, এই শুরুয়াতটাকে আমরা অ্যাঙ্কাইলোসিস বলি। আর সেখান থেকে আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা আপনার স্টিফনেস হয়ে যাওয়া হাড়ের যে কোনো জায়গার মধ্যে, বা সেখান থেকে আপনার পেইন হওয়া, ব্যথা হওয়া, সেখান থেকে আপনার জায়গাটাকে একটু ফুলে থাকা বা একটু শক্ত হয়ে থাকা, এগুলো আস্তে আস্তে কিন্তু আপনার দেখা দিতে পারে। এবার একটা কন্ডিশন আমরা প্রায়শই ফিল করি, বিশেষত বাড়ির একটু বয়স্ক মানুষ হয়ে গেলে তাদের হচ্ছে হাত তুলতে সমস্যা হয়। আমি বহু মানুষকে দেখেছি যে হাতের মুভমেন্ট, সেটা ডান হতে পারে, আমি এদিক থেকে দেখাচ্ছি এটা ডান হাত বা বাঁ হাত, মুভমেন্ট করতে সমস্যা হয়।
তুলতে পারেন না। এক, যাদের এরকম হচ্ছে তারা আজকে ফোন করবেন, এটা আপনাদের জন্য অনুষ্ঠান, আপনারা সলিউশন নিশ্চয়ই জানতে চাইবেন যে আমরা এই কথাটা বলছি, নিশ্চয়ই তার একটা ট্রিটমেন্ট আছে। দ্বিতীয়ত আরেকটা আমি খুব বয়স্ক মানুষদের মধ্যে দেখেছি, মোটামুটি যাদের 55 ক্রস করে গেছে, তাদের হচ্ছে বসতে না পারার সমস্যা। আপনি ধরুন তাদেরকে কোনো বাড়িতে নেমন্তন্ন করলেন, আর সেখানে কোনো টেবিল চেয়ারের ব্যবস্থা নেই, মেঝেতে বসে খেতে হবে, তাদের কিন্তু মহাবিপদ, মানে মহাবিপদ। তাদের মুখ চোখ দেখলে মনে হবে যে এই নেমন্তন্নতে তাদের না আসলে ভালো হতো, ইনভিটেশন অ্যাটেন্ড না করলে ভালো হতো, কারণ তারা মাটিতে বসতে পারেন না। যেভাবে আগে আমাদের খাওয়ার রীতি ছিল, প্রচলন ছিল মাটিতে বসে খাওয়া, সেটা সম্ভব নয়। চেয়ারের যে হাইট তার থেকে নিচুতে বসতে গেলে তাদের যান প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা হয়। এগুলো অ্যাঙ্কাইলোসিস কিনা সেটা আগে ক্লিয়ার হই। দ্বিতীয়ত হচ্ছে কোমরে ব্যথা, বেন্ড না হতে পারা, এটা আরেকটা সমস্যা যেটা আমরা ঘরে ঘরে দেখেছি, বহু মানুষের মুখ থেকে শুনি যে কোমরে মারাত্মক ব্যথা যন্ত্রণা এবং বেন্ড না হতে পারে, নিচু না হতে পারে। যদিও ম্যাডাম একটু আগে বলেছেন যে নিচু না হতে পারা কোমরের এটা সমস্যা হয়। এগুলো কেন হয়? এটাও কি ওই জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে সেটা শুকিয়ে যাওয়ার জন্য হয়? আচ্ছা, দুটো কন্ডিশন আপনি বললেন, যে একটা হচ্ছে হাত ওপরে তুলতে না পারা, যেটা আমরা ফ্রোজেন শোল্ডার নামেও জানি। তো ফ্রোজেন শোল্ডার হচ্ছে আপনার ডিজিজটার নাম। যে প্রসেসটা, যে যার জন্য আপনার ফ্রোজেন শোল্ডারটা আসছে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাঙ্কাইলোসিস। কারণ আমি অ্যাঙ্কাইলোসিসে বললাম যে আপনার শোল্ডার জয়েন্টে হতে পারে, আপনার স্পাইনে হতে পারে, আপনার হাঁটুতে হতে পারে, বা আপনার মুখের এই চোয়ালের মধ্যে হতে পারে। তো এই যে ফ্রোজেন শোল্ডার, যে আপনার রোগটা যে আপনার মধ্যে এসছে, তার যে প্রসিজারটা, তার যে শুরুয়াতটা, সেটাও কিন্তু অ্যাঙ্কাইলোসিস। যে আপনার এখানে একটা হাড় আর এখান থেকে একটা হাড়, এর মাঝখানের এই যে মিড পয়েন্ট, আপনার এখানে যদি আপনার ফ্লুইডটা যদি শুকিয়ে যাচ্ছে আর হাড় একটার উপর এসে ওভারল্যাপ হয়ে যায় এরকমভাবে, সেটাও কিন্তু আপনার অ্যাঙ্কাইলোসিস। আপনার সেখানে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে মুভমেন্ট, আপনি হাত ওপরের দিকে নিতে পারবেন না, পেছনের দিকে ঘোরাতে পারবেন না, আপনি চিরুনি দিয়ে হয়তো চুল আঁচড়াতে পারবেন না। তো এটাও একটা কন্ডিশন যেটা আমরা ফ্রোজেন শোল্ডার নামে জানি, বা আমরা আয়ুর্বেদে একে অববাহুক বলে থাকি। তো এর যে শুরুটা, সেটাও কিন্তু অ্যাঙ্কাইলোসিস। রইল কথা যে আপনার বসতে প্রবলেম, বা আপনার দাঁড়াতে প্রবলেম, বা আপনার একবার বসলে উঠে দাঁড়াতে আপনার কষ্ট হচ্ছে, কোমরের সমস্যা বা হাঁটুর সমস্যা, সেটাও সেম। আমরা যখন কোনো স্পাইনের এক্সরে করাই, সেখানে হাড়গুলো একসাথে জুড়ে যাচ্ছে, বা হাড়গুলো ক্ষয় পেয়ে যাচ্ছে, ঘষা খেয়ে খেয়ে হাড়গুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার অস্টিওফাইটস হচ্ছে সেখানে, বা অস্টিওপোরোসিস হচ্ছে, সেটাও কিন্তু যে পদ্ধতিটা, সেটাকেও কিন্তু আমরা অ্যাঙ্কাইলোসিস বলতে পারি। অ্যাঙ্কাইলোসিস মানে শুধুমাত্র আপনার যে স্টিফনেস হয়ে যাবে সেটা নয়, দ্যাট ইজ দ্য মেইন থিং, কিন্তু আপনার এই যে হাড় ক্ষয় পেয়ে যাওয়া, সেই পদ্ধতিটাও কিন্তু আপনার অ্যাঙ্কাইলোসিস। তো এই সমস্যাটা আপনার যত হাড়ের জয়েন্ট রয়েছে, যেখানে যেখানে হাড়গুলো গিয়ে একটা একটার সাথে জয়েন্ট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার অ্যাঙ্কাইলোসিস হতে পারে। হ্যাঁ, তারপর গিয়ে তার হয়তো ডিজিজের নামটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, জায়গা অনুসারে তার নামটা হয়তো এক একটা নাম আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু আপনার এই প্রবলেমটা, আপনার স্টিফনেস হয়ে যাওয়া, বা আপনার হাড় ক্ষয় পেয়ে যাওয়া, হাড়ের মাঝখানের গ্যাপ কম হয়ে যাওয়া, কুশন প্যাডটা সরে যাওয়া, প্রত্যেকটাই কিন্তু এক একটা অ্যাঙ্কাইলোসিসের এক একটা কিন্তু সাইন অ্যান্ড সিমটমস রয়েছে এর মধ্যে। বেশ, আপনাদের জন্য আরও বেশ কিছু প্রশ্ন আছে, সেটা তো আমি করবই, কিন্তু তার আগে ফোনে একজন আছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে, বলুন আপনার নাম। আমার নাম গীতা সাহা। আচ্ছা, কি হয়েছে আপনার দিদি? আমার পায়ের তলা খুব ব্যথা করে, পায়ের তলা। পায়ের তলা মানে পাতার নিচে, পায়ের পাতার নিচে? হ্যাঁ, একদম পায়ের তলা ব্যথা করে নাকি মনে হয় যেন সূচ ফোটাচ্ছে কেউ, এরকম কন্ডিশন হয়? হ্যাঁ, ওইরকম নিচে হাঁটতে পারি না, হাঁটতে গেলে খুব কষ্ট হয়, সবসময় ব্যথা করতে থাকে। তারপর মাজায় যন্ত্রণা করে, ঘাড়ে অপারেশন করা আছে, স্ক্রু বসানো আছে ঘাড়ে, অপারেশন করা আছে, ব্যাঙ্গালোর থেকে অপারেশন করা আছে। কেন অপারেশন কেন করিয়েছিলেন? নার্ভ বসে গেছিল ঘাড়ের। আচ্ছা আচ্ছা, মাজায়ও অপারেশন করা আছে। বাহ। আমি এখন হাঁটতে পারি না ঠিক করে। স্বাভাবিক, আমি চাই যে- এত জায়গায় অপারেশন করা আছে তো খুব স্বাভাবিক আপনার সমস্যা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, আর এখন আমি চাইছি কি, এই দিদির সাথে কথা বলে আমার কাগজগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলে আমার একটা কোনো সুরাহা হবে কিনা তাই। আচ্ছা, আপনি একটা আমাকে ছোট্ট উত্তর দেবেন। আমি তো ডাক্তার নই, ডাক্তারবাবু পাশে রয়েছেন, ম্যাডাম রয়েছেন, উনি বলবেন। কিন্তু তার আগে একটা কথা বলুন, যে আজকে আপনার দুবার অপারেশন করবার পর, দীর্ঘদিন ট্রিটমেন্ট করবার পর, আজকে কেন আপনার মনে হচ্ছে যে আয়ুর্বেদ এর একটা অনুষ্ঠানে বা আয়ুর্বেদিক একজন চিকিৎসককে ফোন করা দরকার?
আমি এই অনুষ্ঠানগুলো খুব দেখি, যার জন্য আমি মানে বাধ্য হয়েছি করতে। আমার অপারেশন হয়েছিল 14 সালে, তারপরে আমার হাজবেন্ড মারা গেল 17 সালে, তারপরে আমি আর সেখানে যেতে পারিনি। এখন আমার খুবই কষ্ট হয় হাঁটতে চলতে। ঠিক আছে, এবার ম্যাডাম বলবেন যে এবার ম্যাডাম এর কথা শুনুন যে কেন হচ্ছে বা কি হচ্ছে বা আদতেও আপনি আয়ুর্বেদের ট্রিটমেন্ট পাবেন কিনা সেটা একবার শুনে নিন। আচ্ছা, আপনার এই পায়ের তলায় জ্বালা বা ব্যথা এটা কতদিন ধরে হচ্ছে? তাও তাও বছরখানিক ধরে হচ্ছে। আমি ট্রিটমেন্ট করি, হোমিওপ্যাথি খাচ্ছি। আচ্ছা, তো আপনি যে ট্রিটমেন্ট করিয়েছেন, তো আপনার ডাক্তারবাবু কি বলেছে আপনার কেন এই সমস্যাটা হচ্ছে, এই যে ব্যথা করাটা কেন হচ্ছে আপনার? এটা তো কারণ রয়েছে অবশ্যই। কিছু বলেনি, শুধু ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে দিয়েছিল, সেটা করেছি, ইউরিক অ্যাসিডটা নেইনি। ইউরিক অ্যাসিড নেই। ইউরিক অ্যাসিড মা আপনার থাকবেও না, কারণ ইউরিক অ্যাসিড যদি আপনার থাকে তাহলে আপনার পায়ের পাতার ওপরের অংশটা বা আমাদের যে বুড়ো আঙ্গুল যেটা হয় পায়ের মধ্যে, সেখানে আপনার ব্যথা হবে। আপনার পায়ের নিচের অংশটায় আপনার ব্যথা হচ্ছে দুটো কারণ। তার একটা কারণ হতে পারে যে যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন B12 বা D3 মাত্রা কম থাকে তাহলে সেটা হতে পারে। আরেকটা দ্বিতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, যেটা আমার মনে হচ্ছে আপনার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আপনার নার্ভ কম্প্রেসড হয়ে গেছে। আপনি একবার নার্ভটা আপনার চেপে গেছিল বলে আপনি সার্জারি করিয়েছেন, একবার না দুবার হয়তো সার্জারি করেছেন, একটা ঘাড়ে একটা কোমরে। তারপরেও আপনার যে নার্ভগুলো সেগুলো হয়তো ঠিকভাবে কাজ করছে না, তার মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না, এর জন্য আপনার পায়ের নিচে এখন ব্যথা হচ্ছে। আস্তে আস্তে দেখবেন আপনার পাটা ভারী হয়ে যাচ্ছে। ফুলে থাকলে যেরকম একটা ফিলিংস হয় সেরকম ফিলিংস হবে, কিন্তু পাটা আদৌ হয়তো আপনার ফুলবে না, বা পায়ের তলায় আপনি হাত দিলে আপনি কোনো সেন্সেশন পাবেন না। এই প্রবলেমসগুলো আপনার মধ্যে আসবে। আপনি যে আজকে এই ফোনটা করলেন, এটা আমি বলবো যারা যারাই দেখছেন বা শুনছেন, আপনাদের প্রত্যেকের একটু মনোযোগ দিয়ে, আমার কথার থেকে বেশি ইম্পর্টেন্ট ওনার কথাটা শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। উনি দুবার সার্জারি করিয়েছেন, একটা ঘাড়ে একটা কোমরে, তারপরেও উনি এখন চলাফেরা করতে পারছেন না। তো আপনারা তো সার্জারিটা এর জন্যই করান যাতে আপনারা ভালো থাকেন, চলাফেরা করতে পারেন বা বাদ বাকি কাজকর্মগুলো করতে পারেন। তো যদি আপনার হিতে বিপরীত হয় তাহলে আমার মনে হয় এই কাটাছেঁড়া করা, টাকা পয়সার কথা আমি ছেড়েই দিলাম, আপনার যে শারীরিক কষ্ট সেগুলো তো আমার মনে হয় না করাটাই বেটার হবে। কারণ প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন রয়েছে, সলিউশনটা আজকে হয়নি, হাজার হাজার বছর ধরে সলিউশন রয়েছে। সেটা হয়তো আপগ্রেডেড ভার্সনে এখন আসছে আপনাদের সামনে, কিন্তু সলিউশন অবশ্যই রয়েছে। যাই হোক, আপনার এই যে পায়ের তলার ব্যথার জন্য আমি বলবো যদি আপনার রিসেন্ট কোনো এক্স রে বা MRI রিপোর্ট করা থাকে আপনার স্পাইনের, খুব ভালো। নয়তো আপনি একটা সামান্য আপনার কোমরের এক্স রে রিপোর্ট করান বা হোল স্পাইনের একটা MRI রিপোর্ট করুন, তার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা রয়েছে না হাড়ের, না কোথায় কি সমস্যা রয়েছে। এইটুকু একটু কষ্ট করে আপনাকে করতে হবে। আর আপনাকে বলবো যে আর আপনি এইদিক ওদিক ছোটাছুটি করবেন না, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, একটু জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে আমাদের, সেখানে একবার এসে একটু দেখা করবেন। যা এতদিন আপনার ট্রিটমেন্ট হয়েছে তার সব কাগজপত্র, রিপোর্টস এগুলো নিয়ে আসবেন, আমরা দেখব। আজকে যেরকম আপনি কষ্ট করে ফোনটা করে জানালেন যে আপনি এখন কতটা প্রবলেমে রয়েছেন, সেরকমভাবে আরেকদিন ফোন করে বলবেন যে এখন ট্রিটমেন্টের পর কতটা ভালো রয়েছে। এটা তো আপনি বলবেনই, পাশাপাশি এটাও ঠিক যে উনি কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, এরকমভাবে অনেকেই দেখছেন। আপনাদেরকে একটাই ছোট্ট সাজেশন, যেটা হচ্ছে এই যে নিচের হেল্পলাইন নাম্বারটাকে নোট করে রাখুন। আর আপনার মোবাইল ফোনে সিটিভিএন দেখা শুরু করুন। আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন, এই বারবার করে বলেছি যে আপনাদের হতে পারে এখন বাড়িতে কেউ IPL দেখছে, হতে পারে বাড়িতে কেউ সিরিয়াল দেখছে, হতে পারে বাড়িতে কেউ নিউজ দেখছে, হতে পারে তো একটা বাড়িতে 3-4 জন ফ্যামিলি মেম্বার। আপনার হয়তো NBPর প্রোগ্রামটা দেখা দরকার। আপনি কি করবেন, আপনার ফোনে আপনি দেখতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট দরকার হলে, যদি বয়স্ক মানুষ হন, বাড়ির যারা ছোট ইয়াং রয়েছে তাদেরকে বলবেন ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে। সেখানে সার্চ করে CTVN AKD+ সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক খুলবেন, সরাসরি প্রোগ্রাম আপনারা টিভিতে না দেখে আপনারা ফোনে দেখতে পারবেন। ঠিক আছে, ফেসবুক আর ইউটিউবে গেলে হচ্ছে আপনি পুরনো প্রোগ্রাম দেখতে পারবেন। ফেসবুকে যখন লাইভ হবে আপনি লাইভ দেখতে পারবেন। ঠিক আছে, ফেসবুকে আপনি জয়েন করে থাকবেন আমাদের সঙ্গে, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন দিদি, কে বলছেন? আমি একটু এই থাইরয়েড সম্বন্ধে একটু জানতে চাইছি। আজ 20 দিন হয়ে গেল আমার থাইরয়েড ধরা পড়েছে, ওষুধ খাচ্ছি। হ্যাঁ, রোজ একটা করে সকালবেলা যেটা খাই। আপনি কোথা থেকে বলছেন? আমি শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে বলছেন, আচ্ছা বেশ। আপনি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, প্রত্যেক দিন সকালে একটা করে ওষুধ খাচ্ছেন। কতদিন ধরা পড়েছে থাইরয়েড?
এই 20-22 দিন হবে। 20-22 দিন হলো। কিন্তু শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে, রোগা কাটি হয়ে গেলাম। আচ্ছা, আগের থেকেই হচ্ছিল এটা, তারপর ডাক্তার দেখিয়েছি, টেস্ট করে ধরা পড়েছে। এখন আমি এটা কতদিন খেতে হবে, আর এরকম চেহারাটা একদম কাটি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা আপনি বললেন যে কতদিন আপনাকে ওষুধ খেতে হবে। আমার এনবিপির সঙ্গে প্রোগ্রাম করার যে অভিজ্ঞতা, তাতে আমরা বহুবার বলতে শুনেছি এই ওষুধটা আপনাকে বহুদিন খেতে হবে, আনটিল ডেথ। যতদিন পর্যন্ত আপনি বেঁচে রয়েছেন, মৃত্যুর দিন পর্যন্ত আপনাকে এটা খেতে হবে। থাইরয়েডের ওষুধের এরকম। এই ম্যাডামের থেকে আরো ক্লিয়ার আপনাকে করিয়ে দিচ্ছি যে কি হবে। ম্যাডাম একটু জাস্ট বলে দিন যে কি আপনার এখন থাইরয়েডটা কতটা রয়েছে আপনার জানা আছে কি সেটা? এটা না আমি না বলতে পারবো না, মানে এমনি না কষ্টটা, এমনি কোনো কষ্ট নেই, কিছু নেই, গলাতেও অত ওইসব কিছু হয় না। বলে গলাতে যত কষ্ট, আমি সবই খাচ্ছি করছি, কিন্তু ভাত ফাত খেতে ভালো লাগছে না। এবং সঙ্গে একটা দুর্বলতা চলে এসছে। তাই তো? একদম। হ্যাঁ, বেশ। আপনি টিভির ভলিউমটাকে একটু মিউট করে দিন, ফোনে শুনুন ম্যাডাম কি বলছেন। দেখুন, প্রথমত আপনার যেটা একটা প্রশ্ন ছিল যে আপনার থাইরয়েডের মেডিসিনটা কতদিন খেতে হবে, এবার যেই মেডিসিনটা আপনি এখন খাচ্ছেন, হ্যাঁ সেটা আপনার যেরকম উনি বললেন যে আপনাকে লাইফ লং খেতে হবে, যতদিন বাঁচবেন ততদিন আপনাকে খেতে হবে। এবার যদি আপনি বলেন যে আমি আয়ুর্বেদে যদি চিকিৎসা করাই তাহলে আমাকে কতদিন খেতে হবে বা তার চিকিৎসা রয়েছে কিনা, সেটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ অবশ্যই চিকিৎসা রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখন আপনার থাইরয়েডের লেভেলটা কতটা রয়েছে সেটা জানতে হবে। দেখুন, থাইরয়েড হলে না প্রত্যেকের একটাই ধারণা থাকে আমার গলা ফুলে যাবে, নাও ফুলতে পারে, এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকেরই যে থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং হবে এমন কোনো ব্যাপার নেই। থাইরয়েড ইজ এ হরমোন, সেটা আপনার এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের বেরোচ্ছে, থাইরয়েড হরমোনটা আমাদের শরীরে অন্যান্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেটা যে একমাত্র গলা ফুলিয়ে দেবে এমন কোনো ব্যাপার নেই। আপনার ল্যাথার্জি আসা বা আপনার টায়ার্ড লাগা বা আপনার ঘুম পাওয়া, এগুলোও কিন্তু একটা সিমটমস আপনার থাইরয়েডের। তার পাশাপাশি আপনার মুড সুইংস হওয়া, এগুলোও প্রবলেম। তো এই সমস্যাগুলো থেকে আগে আপনাকে বার হতে হবে। আর তার জন্য আপনি যে মেডিকেশনে রয়েছেন, আমি বলবো যেহেতু একদম রিসেন্ট আপনার ধরা পড়েছে, হয়তো ছিল অনেক দিন ধরে কিন্তু আপনার জানা ছিল না, আপনি মেডিকেশনটা অ্যাটলিস্ট রিসেন্ট শুরু করেছেন, আমি বলবো যে একটুখানি আপনি কষ্ট করে, আপনি শ্যামবাজার থাকেন, হাতিবাগান চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। প্রত্যেক বুধবার আমাদের হাতিবাগানের চেম্বার হয়। একটু হেল্পলাইন নাম্বার থেকে আপনি ফোন করে জেনে নিন যে কখন আর কোথায় এলে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। যে রিপোর্টটা আপনি লাস্ট করিয়েছেন থাইরয়েডের, সেই রিপোর্টটা নিয়ে আসবেন। কোন মেডিসিনটা খাচ্ছেন বা কত পাওয়ারে খাচ্ছেন তার প্রেসক্রিপশন বা মেডিসিন সাথে নিয়ে আসবেন। আমরা আপনার সেই মেডিসিন বন্ধ করে আমরা আয়ুর্বেদ মেডিসিন শুরু করব। একটা ঠিক টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আপনি থাকবেন। একটা পার্টিকুলার টাইমের পর আমরা আবার আপনার থাইরয়েডের টেস্ট করাবো যে এখন আপনার থাইরয়েড কী জায়গায় রয়েছে। আপনার যখন আস্তে আস্তে থাইরয়েডের রেঞ্জটা ঠিক হয়ে যাবে, আপনার মেডিকেশন কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি একদম সুস্থ থাকতে চান আপনার বাদবাকি লাইফটা, তাহলে কিন্তু একটু আপনাকে কষ্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। হেল্পলাইন নাম্বারটা টিভির নিচে রয়েছে, এই যে লাল দিয়ে লেখা রয়েছে, হ্যাঁ পরে বলে দেবো, এই নাম্বারগুলোকে নোট ডাউন করে রাখুন। আচ্ছা, আপনার জন্য তো চেম্বার ম্যাডাম বলে দিলেন যে হাতিবাগানে আসতে হবে। আগের যে দিদি ফোন করেছিলেন আপনার জন্য, আপনি বললেন যে আপনার বাড়ি হচ্ছে সোদপুরে। আপনার মনে হয় আমার আপনার মধ্যমগ্রামে আসলে সুবিধা হবে। সোদপুর থেকে একটা অটোতে করেই, না দুটো অটো লাগে, মধ্যমগ্রাম আপনি চলে আসতে পারবেন। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনি এয়ারপোর্টের দিকে আসতে জাস্ট ডান দিকে পড়বে আর কি। মধ্যমগ্রাম যে হেড অফিস, রেজিস্টার্ড অফিস, সেখানে আপনি আসতে পারবেন মধ্যমগ্রামে। আচ্ছা, পরে আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, আপনাদেরকে আমি চেম্বার বলে দিচ্ছি, কিন্তু আজকে যে অসুস্থতা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোসিস। আর এর মধ্যে ম্যাডাম যেটা বললেন, মানে ডক্টর ভট্টাচার্য যেটা বললেন, সেটা হচ্ছে একটা ফ্লুইড শুকিয়ে যায় আমাদের বিভিন্ন জয়েন্টে, যার জন্য হাড়ে মুভমেন্টে প্রবলেম হয়। খুব স্বাভাবিক, এটা আমার মনে প্রশ্ন এসছে, আপনাদেরও থাকবে যে ফ্লুইড শুকোচ্ছে কেন, তাই না? এবং দ্বিতীয়ত আপনার এটাও মাথায় আসবে যে ম্যাডাম তাহলে একটা অন্তত আমাকে উপায় বলুন যে যাতে আমাদের এই ফ্লুইডটা শুকিয়ে না যায়, এটা যাতে ইনট্যাক্ট থাকে। কেন শুকাচ্ছে এবং শুকিয়ে যেতে না যায়, তার জন্য আমি কি করব? আসুন এই প্রশ্নের উত্তরটা আগে শুনে নিই, আপনারা ফোন করার চেষ্টা করুন।
খুব ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, এটা অনেকেই জিজ্ঞেস করে না যে কেন শোকাচ্ছে বা কি করব যাতে এটা আবার ইনটেক্ট থাকে। প্রথমত আমি বলবো যে ধরুন আমরা যখন একটু আমাদের এজ কম থাকে তখন আমরা প্রচুর খেলাধুলা করি, ছোটাছুটি করি, বা কর্মক্ষেত্রে যখন আপনার প্রথম আপনি যখন কাজকর্ম করছেন তখন মারাত্মক আপনি ছোটাছুটি করছেন, দৌড়ে গিয়ে ট্রেন ধরছেন, দৌড়ে বাস ধরছেন, বা অত্যধিক আপনি ওয়ার্কলোড নিয়ে নিচ্ছেন ফিজিক্যালি, বা আপনি ঘন্টার পর ঘন্টা আপনি জিমে থাকছেন, ওয়েট ট্রেনিং করছেন। এই যে আপনার একটা পার্টিকুলার এইজে আপনি এগুলো করতে পারছেন, পরবর্তী সময় এগুলোই কিন্তু আপনার বডির ওপর হ্যাম্পার করে। এবার আপনি বলবেন তাহলে কি আমি জিমে যাব না, কাজ করব না? সবই করবেন, কিন্তু তার একটা রেস্ট্রিকশন রয়েছে। আপনার প্রত্যেকটা জিনিসের রেস্ট্রিকশন রয়েছে। অনেকেই বলে আমি তো প্রচুর হাঁটি। আপনি এখন হাঁটছেন, কিন্তু আফটার 10 ইয়ার্স বা 15-20 ইয়ার্স এটাই কিন্তু আপনাকে প্রবলেম দেবে। অতিরিক্ত আপনার ক্যাপাসিটির থেকে বেশি আপনি যদি লোড নিয়ে নিচ্ছেন, যে আপনি হয়তো 2 কিলোর মতো ব্যাগ আপনি নিতে পারেন, কিন্তু আপনি 5 কিলো ব্যাগ নিয়ে আপনি চলে যাচ্ছেন, সেটা আপনি পারছেন, কষ্ট হচ্ছে, আপনি এই হাত থেকে এই হাতে চেঞ্জ করছেন বা একটু একটু গিয়ে আপনি রেস্ট করছেন। তো এই যে অতিরিক্ত বাড়াবাড়িগুলো যেগুলো, সেটাই কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আপনার প্রবলেম করতে পারে। আপনার যে সিএসএফ রয়েছে বা আমাদের যে হাঁটুর মাঝখানে যে আমাদের যে ফ্লুইড রয়েছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু তার জন্যই কিন্তু আপনার শুকিয়ে যাচ্ছে। যে অতিরিক্ত আমরা যে কাজকর্ম করছি, স্পেশালি আমি ফিমেলদের জন্য বলবো, যারা বাড়িতে কাজ করছেন বা অফিসে বা দুটোই, বাড়ি আর বাইরে দুটোই আপনারা কাজ করছেন, অতিরিক্ত আপনাদের এই ওয়ার্কলোড কিন্তু আপনাদের ভবিষ্যতে গিয়ে আপনাদের একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। এই যে ফ্লুইডগুলো ড্রাই হয়ে যাওয়া বা আপনার হাড়ের সমস্যা চলে আসা। তো প্রথম থেকেই আপনাকে সব কিছু করুন, এক্সারসাইজও করুন, কাজও করুন, কিন্তু একটা আপনার লিমিটেশন রেখে সেটা আপনাকে করতে হবে, যাতে আপনার শরীরকে বেশি কষ্ট না দিয়ে আপনাকে কাজ করতে হবে। কাজ তো অবশ্যই করবেন, কিন্তু বেশি কষ্ট না দিয়ে আপনাকে কাজটা করতে হবে। বাস এইটুকু মেনটেন করুন। খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি আমি বলবো প্রত্যেককেই যে আপনার খাদ্য তালিকার মধ্যে প্রত্যেকটা আপনার মিনারেলস, প্রত্যেকটা যাতে আপনার ভিটামিনস থাকে সেদিকে খেয়াল রাখুন। সাপ্লিমেন্টের ওপর যাবেন না, যে আমি ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছি বা আমি ভিটামিন ডির জন্য আমি ট্যাবলেট খাচ্ছি, এগুলো করবেন না। আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে এগুলো রয়েছে, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। অনেকটা আপনারা বেটার থাকবেন। প্রবলেম তো আসবেই, কিন্তু হয়তো একটু ডিলে হতে পারে সেটা আপনার শরীরে আসতে। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যাঁ, বলছি আমি পূর্ব মেদিনীপুর দেউলিয়া থেকে বলছি। এইভাবে বললে না আমার পক্ষে তো বোঝা অসম্ভব। আপনি কোথা থেকে বলছেন আগে বলুন। পূর্ব মেদিনীপুর দেউলিয়া থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে, আচ্ছা বলুন এবার কি হয়েছে, একটু ভালো পরিষ্কার করে বলুন। আমার কোমরে প্রচুর ব্যথা, কোমর ডাক্তার দেখিয়েছিলাম, কোমরের হাড় বসে গেছে বলছে। দেখলেন আজকে হাড় আপনার। আপনি প্রথম থেকে শুনছেন প্রোগ্রামটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ওই হাড় বসে যাওয়া নিয়ে কথা হয়েছে, শুনতে পেয়েছেন তো? বেশিক্ষণ শুনি না, টিভিটা কিছুক্ষণ আগে চালালাম, তখন ওই কথাটা মানে বলা হচ্ছে তখন। আজকে আমরা এটা নিয়েই আলোচনা করছি, মানে খানিকটা বলতে পারেন এই প্রোগ্রামটা আপনার জন্যই করা আর কি। কি হতে পারে আসুন ম্যাডামের থেকে শুনবো। আচ্ছা, তো আপনার সমস্যা কি হচ্ছে? হাড় বসে গেছে, আপনার কষ্টটা কি হচ্ছে? মানে বাম দিকে হাড় বসেছে, মানে বাম দিকের যন্ত্রণা হয়, যেখানে হাড় বসেছে ওখানে যন্ত্রণা হয়, পুরো নার্ভ পুরো টান ধরে দিবে বাম দিকে। সেটা কোথায়, কোমরে? হ্যাঁ, না পুরো পায়ে, বা পায়ে মানে হাঁটুতে? না, হাঁটুতে নয়, পেছনে যে রড আছে না, কোমর থেকে পেছন দিয়ে রডটা চলে গেছে পায়ে তলা পর্যন্ত যন্ত্রণা হয়। এত ব্যথা করবে যে চলতে পারবেন। ব্যায়াম করলে সেটা হচ্ছে মানে খাঁজ ধরে নিচ্ছে, ব্যায়াম দিয়ে করবো সেটা খাঁজ ধরে নিচ্ছে, এরকম হয়। আচ্ছা, তো এখন তাহলে আপনার জিজ্ঞাসাটা কি, মানে কিভাবে ঠিক হবে না কি করবেন? হ্যাঁ, বলছি কিভাবে ঠিক হবে বা আয়ুর্বেদিক চিকিৎসা যদি যাই ভালো হবে এটা। আচ্ছা আচ্ছা, বেশ। দেখুন, আপনি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছেন। মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একটু আপনি কাইন্ডলি জেনে নেবেন যে কোন চেম্বারে গেলে আপনার সুবিধে হতে পারে। আর রইল কথা চিকিৎসার, অবশ্যই চিকিৎসা রয়েছে। আমরা প্রথম থেকে এইটা নিয়েই কথা বলছিলাম। আপনি কাইন্ডলি প্রোগ্রামটা আরেকবার একটু দেখার চেষ্টা করবেন, কারণ প্রথমেই একজন যিনি ফোন করেছিলেন ওনারও এরকম প্রবলেমের জন্য সার্জারি হয়েছিল, তারপরেও উনি ঠিক নেই। তো একটুখানি আপনাকে বলবো, আপাতত আপনি ভারী কোনো জিনিস তুলবেন না বা কোমর ঝুঁকে আপনি কোনো কাজ
করবেন না। আপনার কোমরের হাড়ের সমস্যা তো অবশ্যই রয়েছে, যে আপনি বলছেন হাড় আপনার বসে গেছে। আরেকটা আপনার সমস্যা আপনার মধ্যে ডেভেলপ করছে, সেটা হচ্ছে আপনার সায়াটিকার সমস্যা, ঠিক আছে? যেটা আপনি বললেন যে আপনার কোমর থেকে পায়ের পেছন দিক থেকে পায়ের নিচে অবধি আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনার সায়াটিকার সমস্যা আপনার মধ্যে কিন্তু নতুন করে আসছে। তো এই সমস্যাগুলোর সমাধান অবশ্যই রয়েছে। একটু গায়ে রোদ লাগান বা একটু গরম জলে আপনি চান করুন, আর বেশি ভারী কাজ আপনি এখন করবেন না, বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা এগুলোকে একটু অ্যাভয়েড করুন। আর মেদিনীপুরে কোথায় আমাদের চেম্বার আছে একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। সেই চেম্বারে আপনার প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো নিয়ে এসে আপনি একবার দেখা করবেন। কি খাবেন কি খাবেন না, কোনটা আপনার জন্য ভালো হবে, কি করে আপনার কি চিকিৎসা হবে, সবটাই আমরা আপনাকে বলবো। আচ্ছা, আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, কে বলছেন? আমি আসাম থেকে বলছি। কোথা থেকে? আসাম থেকে। সরি, আসাম থেকে বলছি। আসাম থেকে বলছেন। আচ্ছা, বেশ, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, তার মানে আমার মিসেসের থাইরয়েড একটু টেস্ট করা হয়েছে, থাইরয়েড একটু বেশি পাওয়া গেছে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখাইনি, কয়েকদিন বলছিল যে থাইরয়েড টেস্ট করতে। Sure. টিএইচএসটা বেশি ছিল, তার জন্য এখন আপনি কি করবেন, তাই তো? এখন মানে কি খাওয়া দাওয়া করা উচিত বা না? মুসুরির ডাল আর কি কি খাওয়া লাগে, এটা আপনার থেকে পরামর্শ নিতে চাই। আচ্ছা, আপনার বাড়ি আসামের কোথায়, মানে গুয়াহাটির থেকে কাছে কি? বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও, সেটা কত দূর গুয়াহাটি থেকে আমি জানি না, কিন্তু আসামে কিন্তু কিন্তু দূর হয়, অনেকটা দূর না? আসামে এনবিপি দুটো চেম্বার আছে, একটা হচ্ছে ডিব্রুগড়ে, একটা হচ্ছে গুয়াহাটিতে। যাও, আগে ট্রিটমেন্ট একটু শুনে নিন, আমি চেম্বার বলে দিচ্ছি। আচ্ছা, টিএসএসটা কত আছে একটু বলতে পারবেন? টিএসএসটা রিপোর্টটা বাই করতে হবে, কিন্তু লেভেল থেকে একটু বেশি, নরমাল লেভেল থেকে বেশি। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, থাইরয়েডে যদি ওনার সমস্যা থাকে, যদি টিএসএইচ অনেকটা বেশি হয়, তাহলে কিন্তু ওনার চিকিৎসারও যেমন প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করতে হবে। আপাতত উনি ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, সয়াবিন এগুলো খাবে না। আর একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের তো অনেকগুলো চেম্বার রয়েছে, আপনি সেখানে যদি আসতে পারেন ভালো, নয়তো আপনি অনলাইন কনসালটেশনও করতে পারবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে একদম সুন্দর করে সাহায্য করে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ, খুব খুব ভালো লাগলো একটাই, যে আপনি খুব আগে ভাগে সতর্ক হয়ে ফোন করেছেন। হ্যাঁ, আপনার সবেমাত্র স্ত্রীর, আপনার ওয়াইফের ধরা পড়েছে, আপনি এখনই ফোন করছেন, তার জন্য আপনাকে থ্যাংক ইউ। দেখবেন আপনার ট্রিটমেন্ট করলে অনেকের থেকে আপনার স্ত্রী অনেক আগেই সুস্থ হবে। সেই জন্য আর্লি যদি ব্যবস্থা নেওয়া যায়, তার কিন্তু সলিউশনটা তাড়াতাড়ি হয়। আসুন চেম্বার বলে দিই। 20 তারিখ হচ্ছে মেচেদায় চেম্বার রয়েছে। আমার সঙ্গে যিনি রয়েছেন ম্যাডাম ভট্টাচারিয়া, এন ভট্টাচারিয়া, তিনিই থাকবেন হচ্ছে মেচেদাতে 20 তারিখ। 22 তারিখ আরামবাগে চেম্বার ডক্টর এ হালদার থাকবেন। 23 তারিখ মেদিনীপুরে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি পেয়ে যাবেন। 23 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 23 তারিখ বাঁকুড়ায় চেম্বার, ডক্টর এ হালদারকে আপনি পাবেন। 23 তারিখে মালদাতেও চেম্বার রয়েছে, আপনি ডক্টর এস ঘোষালকে দেখাতে পারবেন। 24 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচারিয়াকে দেখাতে পারবেন। 24 তারিখ পুরুলিয়ায় চেম্বার, ডক্টর এ হালদারকে দেখাতে পারবেন। 24 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে দেখাতে পারবেন। 24 তারিখে শিলচর, সরি আমার ভুল হয়েছিল, আসামের শিলচরও চেম্বার রয়েছে, শিলচর হচ্ছে এস ভাদুরীকে আপনি দেখাতে পারবেন। 25 তারিখ হচ্ছে ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, এ হালদার থাকবেন। 28 তারিখে রামনগর, অর্থাৎ এটাও মেদিনীপুরের চেম্বার, এস ঘোষাল থাকবেন। বনগাঁ উত্তর 24 পরগনা 28 তারিখে চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। 29 তারিখে ক্যানিংয়ের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। 31 তারিখ অর্থাৎ এই মাসের শেষ দিনে দুটো চেম্বার রয়েছে, কৃষ্ণনগর এবং গুয়াহাটি। কৃষ্ণনগরে থাকবেন ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন গুয়াহাটিতে। জুনের চেম্বার বলে দিই, 1 তারিখ হচ্ছে কাকদ্বীপে চেম্বার, এস ঘোষাল থাকবেন। 2 তারিখে হেড়িয়াতে চেম্বার, সিএমডি স্যার থাকবেন, অর্থাৎ ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন হেড়িয়াতে, এটাও আরেকটা মেদিনীপুরের চেম্বার। 5 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। 6 তারিখ দুর্গাপুরে ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। 8 তারিখে হলদিয়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে 14ই জুন ত্রিপুরার আগরতলায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 14 তারিখ জামশেদপুর চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। 14 তারিখ গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল থাকবেন। 29 তারিখে ডিব্রুগড় আসামের চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 24 তারিখে একটা স্পেশাল চেম্বার আছে কলকাতা এবং সারাউন্ডিংয়ের জন্য, সেটা হচ্ছে ল্যান্সডাউনে চেম্বার, ডক্টর বি শর্মা এই স্পেশাল চেম্বারে উপস্থিত থাকবেন 24th of মে। এই চেম্বারগুলোর জন্য নাম এনরোল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আর সময় নেই,
অবশ্যই পরের অনুষ্ঠানে আগামীকাল আবার দেখা হবে রাত্রেবেলা। আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ ম্যাডামকে। নমস্কার সবাইকে।